দাদামশাইয়ের সযত্নে লুকিয়ে রাখা ১৬ বছরের পুরনো এক রক্তমাখা অতীত আজ আবার ফিরে এসেছে। যে কালো ছায়া থেকে কমলকে তিনি এতকাল আড়াল করে রেখেছিলেন, সেই পৈশাচিক পিতা পতিত প্রসন্ন আজ তার অধিকার বুঝে নিতে মরিয়া। অন্যদিকে কমলের জীবনে শিক্ষয়িত্রীর ছদ্মবেশে আসা মমতার বুকেও চলছে অতীত কলঙ্কের জ্বালা। বাইরে ঘনীভূত হচ্ছে এক ভয়ঙ্কর ঝড়, আর ভেতরে অপেক্ষা করছে এক নিদারুণ সত্যের বিস্ফোরণ। শুনতে থাকুন আমাদের আজকের নিবেদন, শচীন্দ্রনাথ সেনগুপ্তর কলমে রক্তকমল। দাদামশাইয়ের বাড়ির হলঘর। ঘরের মাঝখানে বড় একটা টেবিল, তার চারিপাশে চেয়ার সাজানো। পূর্ব দিকে দাদামশাইয়ের থাকার ঘর, পশ্চিম দিকের দেওয়ালের গায়ে একখানি সোফা। হলঘরের খোলা দরজা দিয়ে কমলের ঘরখানি দেখা যায়। সেই ঘরের জানলার কাছেই একটা অর্গানে বসে মমতা গান গাইছে, আর কমল চিত্রার্পিতের মতো জানলায় ভর দিয়ে দাঁড়িয়ে তন্ময় হয়ে তা শুনছে। কিছুক্ষণ গান শোনার পর দাদামশাই পাইপ মুখে তাঁর ঘর থেকে বেরিয়ে এসে হলঘরের মাঝখানে দাঁড়ালেন। কি জমাট বাঁধা ব্যথা বুকে নিয়ে অভাগী দিনের পর দিন জীবনটাকে টেনে নিয়ে যাচ্ছে। যখনই ও গান গায় তখনই মনে হয় ওর প্রাণ এই অবিচার আর এই অত্যাচারের সংসার থেকে ছুটি নিয়ে যাবার জন্য ডুকরে ডুকরে কাঁদছে। এতদিন কাছে রইল, তবুও কিছু জিজ্ঞেস করতে পারল না, প্রশ্ন করতে সাহস হলো না। এই অল্প বয়সে কার অভিশাপে জীবনের সব আনন্দ হারিয়ে ফেলেছে। আনন্দ বলতে চেয়েছিল, কিন্তু আমি তা শুনিনি। আরেকটা ব্যর্থ জীবনের করুণ কাহিনী শোনবার মতো শক্তি অর্জন করতে পারিনি বলেই তা শুনিনি। আপনার কাছে আমার বোধহয় আর গান শেখা হবে না। আপনি জানেন, আপনি গান শুরু করলেই আমি নিজেকে ভুলে যাই, আমি দুনিয়া ভুলে যাই। কানে যেন শুনতে পাই পরপার হতে আমার অভাগী মা আমারই জন্য ডুকরে ডুকরে কাঁদছে। তাহলে আমাকে বিদায় দাও কমল। আমাকে দিয়ে তো তোমাদের কোনো কাজই হবে না। বিদায় দেব? তাও আবার আপনাকে? একদম না, অন্তত এই জীবনে নয়। আপনার কাছে আমি কি পেয়েছি আপনি জানেন? জ্ঞান হওয়ার পর থেকে যা না পেয়ে কখনো শান্তি বোধ করিনি, সেই মাতৃস্নেহ আমি আপনার কাছে পেয়েছি। দাদামশাই তার স্নেহের ভাঁড় খালি করে দিয়েছেন, নিজের সর্বস্ব দিয়ে আমাকে বাঁচিয়ে তুলে এত বড় করেছেন। কিন্তু কিন্তু তবু যেন কি এক অভাবের বেদনা থেকে থেকে আমায় কেবল পীড়নই করত। আপনি আপনি এসে আমার সেই গোপন ব্যথা ঘুচিয়ে দিয়েছেন। অন্তরের এক কোণে যে গভীর ক্ষতটা ক্রমেই বেড়ে উঠছিল, আপনার স্নেহের প্রলেপে তা ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। যা একবার শুনতে চাইনি তা শোনার আগ্রহ মন থেকে দূর হোক। শোনবার আর প্রয়োজনই বাকি। শাস্ত্রের, সমাজের অত্যাচারের আরেকটি দৃষ্টান্ত বই তো নয়। মমতা নিশ্চিতই বিবাহিতা, আর বিবাহের এই তো পরিণাম। আপনাকে যখন প্রথম দেখেছিলাম তখন আমার ভয় হয়েছিল যে বয়সের পার্থক্য আমাদের মিলনের মাঝে একটা পাঁচিল তুলে দেবে। তখন চেয়েছিলাম একজন খেলার সাথী। তখন তো ভাবতেও পারিনি যে পরও এমন করে আপন হতে পারে। অপরিচিত কেউ এসে
স্নেহের এমন নিবিড় বাঁধনে বাঁধতে পারে। তখন তো এসব কিছুই বুঝতুম না, জানতামও না। কিন্তু কিন্তু কমল, আমি তোমার শ্রদ্ধা পাওয়ার যোগ্য তো নই। হয়তো হয়তো তোমার ভালোবাসা পাওয়ারও অযোগ্য। সে কথা মানি কি করে বলুন তো? কোথায় ছিলেন আপনি আর কোথায় ছিলাম আমি? দুজনের কেউই তো জানতুম না যে একদিন আমাদের দুজনের মাঝে এমনি করে পরিচয় হবে। আপনি এলেন চাকরি করতে, আর আমি বেতনভোগী শিক্ষয়িত্রী রূপে আপনাকে আপনার প্রাপ্য স্থান দিলুম। বড়জোর 4টে দিন আপনার আর আমার শিক্ষয়িত্রী ছাত্রীর সম্বন্ধ ছিল। তারপর যে কি করে শিক্ষয়িত্রী মায়ের স্থান অধিকার করে বসলো আর ছাত্রী মেয়ে হয়ে অগাধ স্নেহ লাভে নিজেকে ধন্য বোধ করতে লাগলো, এগুলো বোধহয় আপনিও জানেন না, আমিও জানি না। আপনার আর আমার এই সম্বন্ধ তো কেউ জোর করে পাতিয়ে দেয়নি। তবু কি করে আপনি বলতে পারেন যে আপনি এতটুকু অযোগ্য? আনন্দ ঠিকই করেছে। ভাগ্যহীনের বাড়িতে ভাগ্যহীনার আশ্রয় দিয়ে সে বুদ্ধিমানেরই কাজ করেছে। নইলে আর কে ওর মর্যাদা রাখতে পারত? কেই বা বুঝতো ওই অভাগীর হৃদয়ের বেদনা? আমি বুঝি আপনার মনের কোথাও মস্ত বড় একটা খোঁচা রয়েছে, কিন্তু তার জ্বালা তো ভুলতে হবে। আপনি ভাগ্যহীন আর সন্দেহ নেই, কিন্তু আমিও কি তাই নই বলুন তো? মাকে কখনো দেখলুম না যে পিতা আছেন কি নেই তার খোঁজও পেলুম না। আচ্ছা, আপনি আপনার মাকে দেখেছেন? পিতার স্নেহ স্পর্শ এগুলো কখনো পেয়েছেন? সব পেয়েছিলুম। সংসারে সুখের হার জমিয়ে তোলবার কোনো কিছুরই অভাব ছিল না। কিন্তু কিন্তু ভগবান এইখানে কি একটা দাগ এঁকে দিয়েছিলেন, যার ফলে কপালে কিছুই সইল না। সব পুড়িয়ে ছাই করে দিয়ে এসেছি কমল। আজ আর পিছনের দিকে চাইতে পারিনি। আসুন, অতীতকে আমরা এখন ভুলে যাই। অতীতের কথা ভাবলেই, পিছন ফিরে চাইলেই যখন আপনার আমার দুজনারই মন কান্না হাসির বেদনায় ভরে ওঠে, তখন অতীতকে নিয়ে আমাদের আর কোনো কিছুরই প্রয়োজন নেই। আসুন, বর্তমানের উপরেই আমরা আমাদের জীবনকে নতুন করে গড়ে তুলি। যা ঘটে গেছে সেটা না হয় স্মৃতি থেকে মুছে যাক। আজ থেকে আমরা এমন কিচ্ছু করব না, এমন কিচ্ছু হতে দেব না যাতে করে আমাদের প্রাণে নতুন করে অশান্তির আগুন জ্বলে উঠতে পারে। হায় রে সরলা বালা, কি সুন্দর হবে আমাদের এই জীবন! ব্যথা নেই, শঙ্কা নেই, অতীতের দাগা নেই। তাহলে তো বেঁচে যাই কমল। কিন্তু কিন্তু তা যে হয় না। হয় না? হয়, নীতি হচ্ছে। নীতি হচ্ছে। কমল জানলার কাছে একটা চেয়ার টেনে বসে পড়ল। মমতা আবার গান শুরু করলো। কমল গান শিখছে। ওই বয়সে আর একজন ওই ঘরে বসেই এমনি করে গান শিখত। তারও কণ্ঠ এমনি করে সুধা বর্ষণ করত। যে সুরে সে গান গাইত, সে সুর আজও আছে। কণ্ঠে কণ্ঠে আজও তা ধ্বনিত হচ্ছে। কেবল সেই নেই। দাদামশাই অস্থিরভাবে পায়চারি করতে করতে হঠাৎ থেমে গিয়ে দেয়াল পঞ্জিকার কাছে ছুটে যান। তিনি তারিখ দেখে শিউরে ওঠেন। সেই দিন, ভগবান, সেই দিন, 16 বছর আগেকার সেই দিন আজ আবার ঘুরে এসেছে। সারাটা দিনের মাঝে একটিবারও সে কথা মনে হলো না। এই স্নেহ, এই মমতা। দাদামশাই 2 হাতে মাথা চেপে ধরে বসে পড়েন।
গান নয়, গান নয়, আজকার দিনে এ বাড়িতে গান নয়, হাসি নয়, উৎসব নয়, সব আলো নিভিয়ে দিতে হবে, সব কণ্ঠ চেপে ধরতে হবে, সব ভুলে গিয়ে 16 বছর আগেকার সেই ভীষণ রাতের স্মৃতি জাগিয়ে তুলতে হবে। দাদামশাই কমলের ঘরের দিকে দ্রুত এগোতে গিয়ে হঠাৎ থেমে যান। মনে আলো জ্বেলেছে, কমল আমার এতদিনে মনে আলো জ্বেলেছে, সে আলো নিভিয়ে দেব কেন? হ্যাঁ, জগতের সব অন্ধকার, সব বেদনা, সব নিরাশা আমারই বুকের ভেতর জমা হয়ে থাক, কমল তার মন প্রাণ আলোয় আনন্দে ভরপুর করে রাখুক। সে স্মৃতি আর কারু মনে রাখবার প্রয়োজন নেই। আমার বুকের ভেতরই তা জ্বলুক রাবণের চিতার মতো, দিনের পর দিন, রাতের পর রাত সমানভাবে জ্বলুক। এমন সময় আনন্দময় ঘরে প্রবেশ করেছেন। দাদামশাইকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি স্তব্ধ হয়ে যান। এ কি বন্ধু, তোমার এ কি মূর্তি? আনন্দ, এসেছ? হ্যাঁ, সত্যিকার বন্ধু তুমি। উৎসবে ব্যসনে সব সময় তুমি আমার কাছে এসে দাঁড়াও। এসো এসো বন্ধু। দাদামশাই আনন্দের হাত ধরে টেনে ক্যালেন্ডারের কাছে নিয়ে গিয়ে তারিখ দেখান। 16 বছর আগে ঠিক এই দিনে, ঠিক এই দিনে আমার মা তার প্রাণ দিয়ে বিবাহের প্রায়শ্চিত্ত করেছিল। আনন্দ, ঠিক এই দিনে। কেউ জানে না আনন্দ, তুমি আর আমি ছাড়া কেউ জানে না। আর যে জানে তার চোখ দিয়ে হয়তো এক ফোঁটা জলও আজ বেরোবে না। পিতা আমি, আমারই মনে ছিল না। মনে যখন হলো তখন ভাবলুম আনন্দ, সব আলো নিভিয়ে দিই, সবার কণ্ঠ চেপে ধরি। কিন্তু আলো যখন জ্বলেছে, কমলের মনে আলো যখন জ্বলেছে, তখন তা নিভিয়ে দিয়ে কি লাভ? হ্যাঁ, চলো চলো আনন্দ, তুমি আর আমি। সংসারে স্মৃতি ছাড়া আর কিছু সম্বল যাদের নেই, চলো চলো সেই আমরা গিয়ে আজ তার তর্পণ করি। জল দিয়ে নয়, তিল দিয়ে নয়, অশ্রু দিয়ে। যে অশ্রু বুকের ভেতর 16টা বছর জমে রয়েছে, তাই গলিয়ে ঢেলে দিয়ে চলো, দুই বুড়ো ছেলে মিলে মায়ের তর্পণ করি। চলো চলো। দুজনে দাদামশাইয়ের ঘরে গিয়ে জানলার কাছে মুখোমুখি হয়ে বসলেন। সঙ্গীতের শব্দ শেষ হয়ে গেল। করুণা হল ঘরে ঢুকে চেয়ার টেবিলগুলো গুছিয়ে রাখতে লাগলো। বাবা, কি নির্ঝুম আর নিস্তব্ধ সন্ধ্যা! বাইরে কি অন্ধকার! আচ্ছা, এত স্তব্ধ কেন? আকাশে মেঘ জমেছে। বাড়িতে কি আর কেউ নেই? এরা সব কোথায় গেল? আর দাদামশাই এখনো বাড়ি ফেরেননি। যদি জল হয়, ঝড়ও হবে। আমি দাদামশাইয়ের খোঁজে এক্ষুনি লোক পাঠাই। কমল উঠে হল ঘরে গেল। মমতা উঠে জানলায় ভর দিয়ে দাঁড়ালো। বাইরে গুমোট অন্ধকার। মনটা সহসা কেঁপে উঠল কেন? আবার কি বিপর্যয় ঘটবে? মমতা ঘরময় অস্থিরভাবে ঘুরতে থাকে। তুই এখানে কাজ করছিস করুণা, তবু কথা কইছিস না যে? আমি তো আর পাগল নই যে একা একা কথা কইব। নিঃশব্দে কাজ করবার শিক্ষাই তো এতদিন পেয়ে এসেছি। না, আজ একটু শব্দ কর। আচ্ছা, দাদামশাই যে এখনো এলেন না, কি হয়েছে বলতো করুণা? তিনি তো আজ বেরোননি। সে কি? কোথায় তিনি? ওই ঘরে দুটিতে বসে রয়েছেন। ও, এই ছোট দাদামশাইও এসেছেন বুঝি? একজনকে না দেখে আর একজন যে একটি দিনও থাকতে পারে না। আচ্ছা, ওরা কেন চুপ করে রয়েছেন? কেন তা ওরাই জানে। উফ, তুই কি সারা সন্ধে টেবিলে ছাড়বি? চায়ের জল চড়িয়ে এসেছি। শিগগির করে চা তৈরি করে আন। বুড়োদের মৌতাতে সময় হয়েছে। তাই দেখ, বসে বসে হয়তো সকলে ঝিমুচ্ছে। দিদিমণিও তো চুপ করে রয়েছে। আর বলিস না, এই এতক্ষণ ধরে গান শেখালাম, একটু বিশ্রাম করবে না?
করুণা কোনো জবাব দিল না। এমন সময় মালি ফুলের তোড়া নিয়ে ঘরে প্রবেশ করল। তার পায়ের শব্দে কমল চমকে ওঠে। ওকে মালি, এই তুমি কথা না বলে ঘরে ঢুকছো কেন? মালি কোনো কথা না বলে ইঙ্গিতে সম্মান জানিয়ে টেবিলের ওপর ফুলদানিটি রেখে চলে গেল। কমল তার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। সবাই যেন একেবারে নবাব হয়ে গেছে, কথাটা বলতেও কষ্ট হয়। দাদামশাই, করুণা, কোথায় গেলি? কথা বলছিস না যে? কমল দাদামশাইয়ের ঘরের পর্দার কাছে দাঁড়িয়ে পর্দা একটু ফাঁক করে ভেতরে উঁকি দিয়েই সরে এলো। তার মুখ বিবর্ণ, মাথা নিচু করে সে তার ঘরে ঢুকল। করুণা অন্য দরজা দিয়ে ভিতরে চলে গেল। কি হয়েছে বলুন তো? সারা বাড়িটা স্তব্ধ, কারণ মুখে রা নেই। আলোগুলো অবধি আধারের সঙ্গে লড়ে লড়ে যেন ম্লান হয়ে পড়েছে। পর্দার আড়াল থেকে দাদামশাইয়ের ঘরে উকি মেরে দেখলুম দুই বন্ধুতে মুখোমুখি বসে আছেন। কেউ কোনো কথা কইছেন না, অথচ দুজনের চোখ দিয়েই জল গড়িয়ে পড়ছে। কি হয়েছে ওদের? ও কিছু নয় কমল, ও কিছু নয়। মানুষের মন তো মাঝে মাঝে অজানা কারণে এমনিই ভারী হয়ে ওঠে। ও কিছু নয় কমল, ও কিছু নয়। কিন্তু সবারই মন আজ একসঙ্গেই ভারী হয়ে উঠল কেন? আর শুধু তো মানুষের মনই নয়, ওইদিকে দেখ, আকাশ মেঘে ভারী হয়ে নুয়ে পড়েছে। আধার গাঢ় হয়ে চারিদিক থেকে চাপ দিচ্ছে। বাতাসও এমনই ভারী হয়ে উঠেছে যে টেনে শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। মমতা কমলের হাত দুখানি নিজের মুঠোর ভেতর নিয়ে চুপ করে রইল। আপনি চুপ করে রইলেন? কথা বলুন, আপনি কথা বলুন। কমল মমতাকে জড়িয়ে ধরল। মমতা তাকে বুকে টেনে নিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। হলঘরের টেবিলে চায়ের সরঞ্জাম সাজিয়ে রেখে করুণা একটি একটি করে চায়ের পেয়ালা পরিষ্কার করতে লাগলো। শুধু আমরাই মায়ের তর্পণ করলুম না আনন্দ, চেয়ে দেখো, দেখো, প্রকৃতি দেবীও মানুষের অস্বাভাবিক বলির জন্যে তর্পণের আয়োজন করেছে। প্রকৃতি কৃত্রিমতা সইতে পারে না, তাই মানুষের কৃত্রিম ব্যবস্থার বলি আমার কন্যার ব্যর্থ জীবনের কথা স্মরণ করে বিশ্ব প্রকৃতিও বেদনায় নুয়ে পড়েছে। আকাশ বাতাস মানুষ সবাই মিলে যেন কি এক ভীষণ ষড়যন্ত্রে লিপ্ত। গোপনে গোপনে ধ্বংসের কি এক বিরাট আয়োজন যেন চলছে। আমারও যে আর কথা কইতে সাহস হচ্ছে না। কেউ তো একটা কথা বলুন। ভয় কি কমল? আপনিও চুপ করবেন না, কথা বলুন। বিপদ যদি সত্যিই কিছু আসে, আমরা বাড়ি শুদ্ধ লোক মিলে কি সে বিপদকে হটিয়ে দিতে পারবো না? ঠিক সেই মুহূর্তে পতিত প্রসন্ন নিঃশব্দে হলঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। করুণা তাকে দেখে আচ্ছন্নের মতো দাঁড়িয়ে রইল। ভয় আর চমকে তার হাত থেকে একটা চায়ের পেয়ালা মেঝেতে পড়ে ভেঙে গেল। ও কি? ও ও কিসের শব্দ? ভগবান! চায়ের পেয়ালা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই হলঘরের আলো নিভে গেল। ঘুটঘুটে অন্ধকার। আলো, আলো! ও মা গো, করুণা অমন করে চেঁচিয়ে উঠল কেন? আনন্দ, আনন্দ, শুনেছ আর্তনাদ? ধরনীর বুক ফেটে বেরিয়ে আসা সারা বিশ্ব কাঁপিয়ে তুলল। হলঘরের আলো হঠাৎ নিভে যাওয়ায় অন্ধকার নেমে এসেছে। চারিদিকে এক অজানা আতঙ্ক। কিছু নয় বন্ধু, কিছু নয়। করুণা আলো চাইছে। করুণা আলো চাইছে, আলো চাইছে, ঠিক কথা, আলো চাই, আলো, আলো। অন্ধকার বড় গাঢ় হয়ে উঠেছে। আলো, 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 আলো।
করুণা কমলের ঘরে চলে গেল। আলো, আলো, কে কোথায় আছো? একটু আলো নিয়ে এসো। এ কি আনন্দ, এ কি সারা বিশ্ব আলো আলো করে আর্তনাদ করে উঠল কেন? তবে কি সত্যি সত্যি কি মৃত্যু এসে বিশ্ব গ্রাস করছে? সত্যি মৃত্যু এসে আমার কমলকেও আজ ছিনিয়ে নিয়ে যাবে? 16 বছর আগে ঠিক এমনি রাতে যেমন করে তার মাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল। আনন্দ, আনন্দ প্রস্তুত হও, মৃত্যুর সঙ্গে সংগ্রাম করতে হবে। আনন্দ। দাদামশাই কম্পিত হাতে একটি আলো নিয়ে পর্দা সরিয়ে হল ঘরে এসে দাঁড়ালেন। তার পিছনে আনন্দময়। ঠিক সেই সময় করুণাও কমলের ঘর থেকে আলো হাতে হল ঘরে উপস্থিত হল। সেই জোড়া আলোতে দেখা গেল পতিতপ্রসন্ন একটি চেয়ারে বসে আছে। কারো দিকে না তাকিয়ে সে চুপ করে বসে রইল। কমল তার ঘরের পর্দার আড়ালে এসে দাঁড়ালো। এসেছে আনন্দ, এসেছে। মৃত্যু সেদিনকার সেই পিশাচের মূর্তি ধরে সত্যি আবার এসেছে। দেখো, দেখো। আনন্দ দাদামশাইয়ের কম্পিত হাত থেকে আলোটা নিয়ে টেবিলের উপর রাখল। কমল পর্দার আড়াল থেকে সরে গিয়ে মমতার গলা জড়িয়ে ধরল। সেই কুৎসিত লোকটা আবার এসেছে, যাকে দেখলেই দাদামশাই উত্তেজিত হয়ে ওঠেন। উফ, বেয়ারা চাকরগুলো যেন সব নবাব হয়ে গেছে। আর পারি না, কেন ওকে সবাই আসতে দিলে? আমি আমার কন্যাকে নিতে এসেছি। দাদামশাই আর মমতা দুজনেই চমকে উঠলেন। ও কি, আপনি চমকে উঠলেন কেন? আর আপনার মুখ অমন সাদা হয়ে গেল কেন? কিছু নয় কমল, কিছু নয়। লোকটার কণ্ঠস্বর শুনে প্রাণটা কেন যেন কেঁপে উঠল। তা যা বলেছেন একেবারে সত্যি। উফ, কি কর্কশ কণ্ঠ। দাদামশাই, আপনি চুপ করে রইলেন কেন? শুনি লোকটা কি বলে। না না না, কমল তুমি যেও না, কমল তুমি যেও না। না 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 না। দেখুন, আমি না গেলে দাদামশাই স্থির থাকতে পারবেন না। এক্ষুনি গিয়ে ওই অভদ্র লোকটাকে আমি তাড়িয়ে দিচ্ছি। দাদামশাই আমার বয়স্ক, কিন্তু একেবারে কি অসহায় নাকি? তোমায় আমি বারবার নিষেধ করেছি এই বাড়ির কাছে আসতে। সে আজ্ঞা পালন করা বা না করা নির্ভর করে আমারই ওপর। তা জানি, কিন্তু আমার অনুমতি না নিয়ে আমার গৃহে আসা যে অনধিকার প্রবেশ, তা তুমি জানো? জানি, জেনেই তা করেছি আমার নিজের অধিকার প্রতিষ্ঠা করতে। তোমার যদি কিছু বক্তব্য থাকে তো ওই ঘরে চলো। করুণা, আলোটা ওই ঘরে দিয়ে এসো। করুণা আলো নিয়ে দাদামশাইয়ের ঘরে গেল। আমার বক্তব্য যা তা আমি অনেক আগেই বলে শেষ করেছি, আর বেশি কিছু বাকি নেই। উফ, লোকটা অত চেঁচিয়ে কথা কইছে কেন? বাইরে কি সঙ্গীরা রয়েছে? ও, তাদেরও বুঝি শোনাতে চায়? রসো বেয়াদব, তোমার শাস্তির ব্যবস্থা আমি করছি। দাদামশাই দরজার দিকে এগোলেন। পতিতপ্রসন্ন একটু হেসে উঠে দাঁড়ালো। আপনি বৃদ্ধ হয়েছেন, অত কষ্ট আপনাকে করতে হবে না। আপনি এই চেয়ারেই বসুন। চোখে যদি কম দেখতেন তাহলে এখান থেকেই দেখতে পেতেন। দোরতালা দিয়ে আমি বন্ধ রেখেছি, চিৎকার করেও কোনো লাভ নেই। বেয়ারা চাকরদের বকশিস দিয়ে আমি বশ করে রেখেছি, কারণ যে উদ্দেশ্যে আমি এসেছি তা সিদ্ধ না করে গৃহ আমি পরিত্যাগ করব না। আনন্দ, আনন্দ, তুমি এর প্রতিবিধান করো। আমার আমার মাথা ঘুরছে, আমার মাথা ঘুরছে। আনন্দ দাদামশাইকে ধরে চেয়ারে বসিয়ে দিল। ওদিকে মমতা কমলের হাত ধরে ওকে ঘরের মধ্যেই আটকে রাখার চেষ্টা করে। ছেড়ে দিন কমল, তুমি ওখানে যেতে আমায় পারবে ছেড়ে না। দিন। তুমি ওখানে যেতে পারবে না। আমি যাব। আমায় ছেড়ে দিন। দাদামশাই আমার বৃদ্ধ,
তাকে তাকে সাহায্য করবার কেউ নেই। আমি আমি তাকে অপমানের হাত থেকে বাঁচাবো। ছেড়ে দিন কমল, যেও না কমল, ছেড়ে দিন যেও বলছি। না। দাদা মশাইয়ের জীবনব্যাপী চেষ্টা ব্যর্থ করে দিও না কমল। কমল, যেও না কমল। কমল সে কথা না শুনে ছুটে হল ঘরে চলে গেল। মমতা দুই হাতে মুখ ঢেকে ফেলল। ভগবান, ভগবান রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। কমল হল ঘরে প্রবেশ করে একেবারে দাদামশাইয়ের পিছনে গিয়ে দাঁড়ালো এবং তার মাথায় হাত রাখলো। দাদামশাই, কমল, কমল, তুই এখানে কেন? ঘরে যা, ঘরে যা দিদি, ঘরে যা। তুমি ঘরে যাও দিদি। ঘরে যাব কেন? অভদ্র একটা লোক এসে আমার দাদামশাইকে বৃদ্ধ আর স্থবির দেখে অপমান করবে, আর আমি পর্দার আড়ালে বসে তাই শুনে আমার শীলতা লক্ষ্য করব? শুনুন, আপনি কে আমি তা জানি নে, তবে যেই হন। কমল, কমল চুপ কর, কথা কোস নে। একটু থামুন দাদামশাই। শুনুন, আপনি যেই হন, অতি অভদ্র লোক আপনি। আপনি একটি অত্যন্ত অভদ্র লোক। কিসের জন্য যখন তখন আপনি এসে এই বৃদ্ধকে অপমান করেন? কিসের জন্য শুনবে? বিশ্বাস করবে তো? তোমারই জন্যে। হ্যাঁ, আমারই জন্যে? কমল, দিদি, তুইও আমার কথা শুনলি নি? আনন্দ, আনন্দ আর পারলুম না, রাখতে পারলুম না। তোমারই জন্যে। তোমাকে যা আমার বলবার আছে, স্বার্থান্ধই বৃদ্ধ। ভদ্রভাবে কথা কইবেন। আমার দাদামশাই সম্বন্ধে কোনো অসম্মানজনক কথা না আমি কারোর কাছে শুনতে প্রস্তুত নই। আনন্দ, 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 ওকে থামা, ওকে থামা। কমল, আমি বলছি তুমি ঘরে যাও। আপনি বলছেন? আপনি তো বেশ কথা কইতে পাচ্ছেন, তবে এতক্ষণ আপনি চুপ করে ছিলেন কেন? আপনার সামনে দাদামশাইয়ের অপমান করছে, আর আপনি বন্ধ হয়েও কিনা এতক্ষণ দুটো কথাও বলার প্রয়োজন মনে করেননি। দাদামশাই ও আনন্দ পরস্পর পরস্পরের হাত জড়িয়ে ধরলেন। তোমার স্পষ্ট কথা শুনে আমি প্রীত হয়েছি। এক্ষুনি আবার ঘোরতর অপহৃত হবেন। বলুন, আপনার কি বক্তব্য? কমল, কমল, এ কি দাদামশাই, আপনি এমন করছেন কেন? শোনো কমল, তুমি তুমি আমার কন্যা। ও হে ভগবান! কমল বিস্ময়ে কিছু পিছিয়ে গিয়ে সকলের মুখের ওপর দৃষ্টি বুলিয়ে নিল। কন্যা? আপনার কন্যা? আমি? হ্যাঁ, দাদামশাই, ছোট দাদামশাই, এ কি? কেউ কোনো কথা কইছেন না, প্রতিবাদও করছেন না, তবে তবে কি এটা সত্যি? উনি কি সত্যি? কমল দৌড়ে ঘরে গিয়ে মমতার পিঠের ওপর ঝুঁকে পড়ল। শুনেছেন? কেউ প্রতিবাদ করলেন না। এ কি, আপনিও মুখ তুলছেন না যে? কমল উঠে একটু সরে দাঁড়ালো। তার চোখে জল, গলায় অসহায়তার সুর। আমি তো কিছুই বুঝতে পারছি না। যদি সত্যিই হয় তাহলেই বা আপনারা সবাই এমন কেন করছেন? ওই খানিকটা ওই মৃত্যুকে শিওরে দেখে লোকে যেমন মুষড়ে যায়, তেমনি করে আপনারা সবাই আড়ষ্ট হয়ে পড়ছেন কেন? বলুন না, দুঃসংবাদ না সুসংবাদ? মাতৃহারা কন্যা
16 বছর পরে তার পিতার সন্তান পেয়েছে। এটা দুর্ভাগ্য না সৌভাগ্য, কে বুঝিয়ে দেবে? পিতার পরিচয় এত চেষ্টা করে গোপন রাখবার মাঝে যে রহস্য রয়েছে, তাকে উদ্ঘাটন করে সত্যকে আমার কাছে প্রকাশ করে দেবে কেউ নেই। সংসারে আমার আপনজন বলতে কেউই নেই। আমি একা, একেবারেই একা আমি। কমল ধীরে ধীরে সরে এসে হল ঘরের দরজার কাছে দাঁড়ালো। কন্যা, পিতা, পিতা। কমল দৌড়ে গিয়ে তার কাছে উপস্থিত হলো। পতিত প্রসন্ন তাকে বুকে টেনে নিল। আনন্দ, আনন্দ সংগ্রামের জন্য প্রস্তুত হও। ওই জীবন্ত মৃত্যুর হাত থেকে আমাদের কমলকে আজ ছিনিয়ে রাখতে হবে। এর অর্থ কি? কিসের অর্থ দিদি? এই যে আপনাদের এতদিনের ব্যবহার। রক্তের সম্বন্ধ। আনন্দ, রক্তের সম্বন্ধই আজ প্রবল হলো। কমল, পিতাকে দেখেই বুঝি আজ মনে হচ্ছে এই 16টা বছর আমরা তোর সঙ্গে অসৎ ব্যবহারই করে এসেছি। অসৎ ব্যবহার করেননি, কিন্তু অমানসিক ব্যবহার করেছেন। শোনো আনন্দ, শোনো, কমলের কথাগুলো কান পেতে শোনো। তাতে কেমন কৃতজ্ঞতা প্রকাশ পাচ্ছে। দাদামশাই, আমাকে ভুল বুঝবেন না, আমি অকৃতজ্ঞ নই। কিন্তু এই কথা কি আমার জানবার কোনো অধিকার নেই যে কি কারণে আপনি আমার পিতার পরিচয় গোপন রেখেছিলেন, আর কি কারণেই বা আমার পিতাকে বারবার আপনি অপমানিত করে ফিরিয়ে দিয়েছেন? অতীতের কথায় আর কাজ কি রে মা? তোমার স্নেহান্ধ দাদামশাই তোমার সঙ্গ ছাড়া হবার ভয়ই আমার পরিচয় গোপন রেখেছিলেন। আমার সঙ্গ ছাড়াই বা হবেন কেন? দাদামশাইয়ের কি বোঝা শক্ত যে পিতাকে পেয়েও আমি তাকে ছেড়ে থাকতে পারিনি? জীবনের সর্বস্ব হারিয়ে তিনি আমাকে বাঁচিয়ে বড় করে তুলেছেন, আর আমি কিনা তার সেই স্নেহের প্রতিদান দেব তাঁরই বুকে আঘাত করে? দাদামশাই কি সত্যিই তার কমলকে চেনেন না? যদি বুঝিস দিদি, তাহলে কৈফিয়ত চাস না। কৈফিয়ত দেবার ক্ষমতা আমার নেই। শুধু এইটুকু জেনে রাখ যে প্রয়োজন হয়েছিল, তোকে তোর পিতার আয়ত্তের বাইরে রাখা প্রয়োজন হয়েছিল। তাই এতদিন এমন করে তোকে আগলে রেখেছিলাম। তাতে আমার নিজের কোনো স্বার্থ ছিল না। কমল, কমল, ঈশ্বরের কাছে শপথ করে বলতে পারি আমার নিজের কোনো স্বার্থ ছিল না। কমল, মা আমার, বৃথা তর্কে কোনো লাভ নেই। তুই চল, আজই আমার ঘরে চল মা। তোমার দাদামশাই যদি আমার সঙ্গে থাকতে সম্মত হন, তাহলে সাধ্যমতো আমি তার যত্ন করে জীবনের বাকি কটা দিন যাতে তিনি সুখে শান্তিতে থাকতে পারেন তার ব্যবস্থাও করে দেব। কিন্তু তুই আমার সাথে চল মা। আনন্দ, কাছে এসে দাঁড়াও, আরো কাছে এসে দাঁড়াও। কমল কৈফিয়ত চেয়েছে, সে কৈফিয়ত আমি দেব, নইলে চলে যাবে। আমায় ছেড়ে সে তার পিশাচ পিতার কাছে চলে যাবে। আমি বলি নাই কন্যা, আমি বলি নাই। তোমার স্নেহান্ধ দাদামশাই তোমার সঙ্গ ছাড়া হবার ভয়ই আমার পরিচয় গোপন রেখেছেন। কমল, কমল পিতার গৃহে যেতে চাও, কিন্তু জানো তোমার পিতা নররূপী পিশাচ। দাদামশাই, আপনি যে দৃষ্টি দিয়ে আমার পিতাকে দেখছেন, সন্তান হয়ে, কই আমি তো সে দৃষ্টি দিয়ে তাকে দেখতে পারি না। জানো তোমার পিতা দারুণ ব্যভিচারী, উচ্ছৃঙ্খল, মাতাল। কিন্তু তিনি আমার পিতা। জানো কমল,
মাতৃহারা শিশু তুমি যখন শূন্য ঘরে পড়ে কাঁদছিলে, তখন তোমার ওই পিতার পাষাণ বুকে তোমার জন্য এক ফোঁটাও স্নেহ ছিল না। বিশ্বাস করো না কন্যা, এ সমস্ত কথা মোটেও বিশ্বাস করো না। স্নেহহীন হলেও তিনিই আমার পিতা। উচ্ছৃঙ্খল, মাতাল, স্বার্থপর এই পিতার টানই কি সব টানের চেয়ে প্রবল হলো কমল? কেন প্রবল হবে না? মাতৃহারা সন্তানের কাছে পিতার চেয়ে আপনার কে হতে পারে দাদামশাই? আর পারছি নে, আর পারছি না আনন্দ। যাক যাক, কমল তার পিতার কাছেই চলে যাক। তবুও সে কথা শুনিয়ে আমি তার সারাটা জীবন দুর্বিষহ করে দিতে পারবো না। যদি শোনে পাগল হয়ে যাবে, সে আমি দেখতে পারবো না। তার চেয়ে কমল চলে যাক, নিভে যাক সব আলো, স্নেহ, মমতা, কর্তব্য সব ফুরিয়ে যাক। শ্রান্ত শ্রান্ত সর্বশান্ত এই বৃদ্ধ দীর্ঘ জীবনের গুরু বোঝা ফেলে দিয়ে এইখানকার মাটিতেই মিলিয়ে যাক। কমল দাদামশাইয়ের কাছে এসে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। দাদামশাই, যাও দিদি, পিতৃগৃহে যাও, সেখানে গিয়ে সুখে থাকো। কমল, বাইরে তোমার জন্য গাড়ি রেখে এসেছি, চল মা, আজই আমরা দুজন পশ্চিমে চলে যাই। সত্যি কি তবে এবার আমায় বিদায় দেবেন? বলুন না, এবার কি তাহলে সত্যি আমার বিদায়ের পালা? বিদায় দেব কমল? 16 বছর তোকে আগলে রেখেছি, আজ আর পারছি রে, কিছুতেই পারছি নে। ক্ষমা কর, ক্ষমা কর, তোর এই বৃদ্ধ দাদামশাইয়ের দুর্বলতা ক্ষমা কর কমল। আনন্দ চোখ মুছল। বিদায় দিতে হবে কেন দাদামশাই? আপনার, আমার আর পিতার এই তিনটি মাত্র প্রাণীর ঠাঁই কি এক জায়গায় হতে পারে না? পিতা আপনার কাছে কি এমন অপরাধ করেছেন যার আর কোনো মার্জনা নেই? সে অপরাধের পৈশাচিকতা আমি তোর কাছে প্রকাশ করতে পারবো না কমল। না, সে প্রশ্ন তুই তুলিস নে দিদি। তাহলে কি আমার বুঝতে হবে দাদামশাই যে বলার মতো নয় এমন কোনো সামান্য কারণেই আমার পিতার প্রতি আপনি বিমুখ হয়েছেন, আর সেই কারণেই আজ আমাকে হয় পিতৃস্নেহ নয় আপনার স্নেহ থেকে বঞ্চিত হতে হবে? তোর যা খুশি তাই বোঝ কমল, আমায় আর প্রশ্ন করিস নে। সকল প্রশ্ন, সকল দাবি দাওয়া আজ শেষ করে দিতে চাই আনন্দ। এত কঠোর কেন বন্ধু? এমন নির্মম হৃদয়ে অতীতের জের টেনে কেন চলছ? মার্জনা করো, জামাতাকে মার্জনা করে কমলের দুঃখ দূর করো। আনন্দ, আনন্দ, তুমি ও কথা বলো না। তুমি তো জানো কি গুরুতর অপরাধ সে করেছে। তুমি তো জানো আমার কি সর্বনাশ সে করেছে। নিমেষের সেই একটি দিনের ভুলের জন্য কি বারবার আমি মার্জনা ভিক্ষা করিনি? কন্যাকে নিতে এসেছো, নিয়ে যাও, আমি আর বাধা দেব না। কিন্তু ভুল বলে, নিমেষের ভুল বলে তোমার সেই পৈশাচিকতা চাপা দিতে চেও না। আমি তো কিছুই বুঝতে পারছি না। কে এই রহস্য ভেদ করে দেবে? কে সত্য প্রকাশ করে আমায় আজ কর্তব্য বুঝিয়ে দেবে? এমন সময় মমতা তার ঘর থেকে বেরিয়ে এলো। আমি দেব কমল। কমল, ওই নারীর দেহ স্পর্শ করো না। ও দেহ স্পর্শ করে পবিত্র মাতৃনাম উচ্চারণ পর্যন্ত করো না। ও সমাজের কলঙ্ক, সমগ্র নারীর লজ্জা। আমার সে লজ্জার কথা, সে কলঙ্কের কথা আমি নিজেই আজ এদের কাছে প্রকাশ করে দিয়ে চিরবিদায় গ্রহণ করব। কিন্তু তার আগে তোমার প্রকৃত পরিচয় তোমার মেয়েকে শুনিয়ে যাব। কিন্তু আমি তোমার টুটি চেপে ধরবো। কজনার মুখ বন্ধ করবে? করুণা, তুই চুপ কর। একে সবাইয়ের পরিচিত আনন্দ। আমি
আমি তা জানতুম না। মমতা কমলের কাছে গিয়ে তার একখানি হাত ধরে কথা বলা শুরু করে। কমল, তোমার ওই পিতা মানুষ নয়, পিশাচ, তোমার মাতৃহত্যাকারী। একবার নয়, দুবার নয়, ক্রমাগত 7 বার ছুরির আঘাত দিয়েছিল তোমার পিতা তোমার মাকে। তোমার মায়ের অপরাধ ছিল সে নিজেকে বিক্রি করে তোমার পিতার ঋণ মেটাতে রাজি হননি। ঘরময় রক্ত, আর তারই মাঝে তোমার মায়ের মৃতদেহ, পাশে তুমি। তোমাদের সেই অবস্থায় ফেলে রেখে তোমার এই পিতা পলায়ন করে। মৃতা কন্যার আত্মার শান্তি কামনায় তোমার দাদামশাই তাঁর জীবিত কন্যার ভবিষ্যৎ চিন্তায় তোমার পিতার সেই পৈশাচিক কীর্তির সবখানি আগুন বুকে করে রেখে দেন। চরম সত্যটা শুনে কমল অজ্ঞান হয়ে সোফায় পড়ে গেল। পতিত প্রসন্ন ছুটে গিয়ে মমতার গলা টিপে ধরল। করুণা চিৎকার করে উঠল। আনন্দময় আর করুণা পতিত প্রসন্নের কবল থেকে মমতাকে মুক্ত করার চেষ্টা করতে লাগলো। দাদামশাই কমলকে জড়িয়ে ধরলেন। মমতা মাটিতে পড়ে গেল। জ্বলানো জ্বলানো। আনন্দময় মমতার মাথা কোলে করে বসলেন। করুণা জল এনে মমতার চোখে মুখে দিতেই মমতা অনেকটা সুস্থ হয়ে ধীরে ধীরে উঠে বসল। কমল ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। পতিত প্রসন্ন ঘরময় অস্থিরভাবে ঘুরতে লাগল। আমার কোনো অপরাধ নেই দিদি। আমি এই আঘাত থেকে বাঁচাবার জন্যই। আমি বুঝেছি, সব বুঝেছি দাদামশাই। আপনি আপনি আমায় ক্ষমা করুন। দাদামশাই কমলের পিঠে হাত বুলিয়ে দিতে লাগলেন। কমল, কমল, এ আঘাত আমায় বাধ্য হয়েই করতে হয়েছে। শুধু শুধু অতীতের কথা স্মরণ করেই নয়, ভবিষ্যতের কথা ভেবেও তোমার পিতার পরিচয় দেওয়ার প্রয়োজন হয়েছে। তোমার প্রতি স্নেহবশত তোমার পিতা যে তোমায় নিয়ে যেতে চাইছেন তা নয় কমল। তা যদি হতো তাহলে আমি সে স্নেহ থেকে তোমায় বঞ্চিত করতুম না। তোমাকে নিয়ে যেতে চাইবার পিছনে তার যে কুমতলব রয়েছে তা আমি জানি। চুপ চুপ কর তুই বেশ্যা নারী। শোনো কমল, তোমার দাদা মশাইয়ের সম্পত্তির লোভে তোমার পিতা তোমায় নিয়ে যেতে চাইছেন। গোপনে তোমার বিবাহ দেওয়ার ব্যবস্থাও করে রেখেছেন। দুধ দিয়ে কাল সাপ পুষেছিল। সে কি? পিতা, কন্যা, আমি বলছি তুমি আমায় বিশ্বাস করো, এ সমস্ত কিছু একটাও সত্যি নয়। শুনুন, আপনার আর আমার মাঝে আমার মায়ের রক্ত বয়ে যাচ্ছে। সেই রক্ত সাগর সাঁতরে আমি আপনার কাছে যেতে পারবো না। আপনি যান, আর কখনো আমায় নিতে চাইবেন না। দাদামশাই, আমার জন্য আপনি কত সয়েছেন। সারাটা জীবন তুষের আগুন বুকে চেপে রেখেছেন আপনি। কমল, আমায় যদি না ক্ষমা করতে পারো আমার সঙ্গে যেও না, কিন্তু তোমার প্রতি আমার কথা তো তাতে শেষ হবে না। তোমার দাদামশাই বৃদ্ধ, মৃত্যু এসে কখন তাকে টেনে নেয় তার ঠিক নেই। তোমার দাদামশাইয়ের মৃত্যুর পর তোমাকে এই আমারই আশ্রয় গ্রহণ করতে হবে। আমি ধৈর্য ধরে ততদিন অপেক্ষা করব। কিন্তু এই নারীকে তোমরা জানো না। ভদ্রলোকের গৃহে স্থান পাবার অযোগ্যা, ভ্রষ্টা, আমার পাপের পথের সঙ্গিনী। মমতা মাথা নিচু করে রইল। পতিত প্রসন্ন তালা খুলে চলে গেল। মমতা, এ কথা সত্যি? সত্যি। আনন্দ, তুমি সব জেনে শুনে ওকে আমার বাড়িতে ঠাঁই দিয়েছো? আমি তো তোমায় সবই বলতে চেয়েছিলুম। আমি তখন ভাবতেও পারিনি যে তুমি জেনে শুনে একটা কুলটাকে কমলের সঙ্গী করে দেবে। দাদামশাই,
আমি জানতাম না যে তোমার জামাতার সঙ্গে এর কোনো সম্বন্ধ ছিল। মমতা, আমার গৃহে তোমার ঠাঁই হতে পারে না। তা আমি বুঝি। আপনি রাখতে চাইলেও আমি থাকতুম না। আমি এসেছিলুম কমলকে তার পিশাচ পিতার ষড়যন্ত্র থেকে রক্ষা করতে। আমার সে উদ্দেশ্য সিদ্ধ হয়েছে। এখন আমি নিজেই চলে যাব। মমতা সেখান থেকে বেরিয়ে কমলের ঘরের দিকে চলে গেল। নিমেষের একটি ভুল কি এতই বড় বন্ধু যে কখনো তা মার্জনা করা যায় না? নিমেষের ভুল নয় আনন্দ, মমতার ব্যভিচার নিমেষের ভুল নয়, ওই দুষ্প্রবৃত্তিই তার সত্যিকার জিনিস। কিন্তু তারপর সেই একবারের ভুলের পর সে তার চিত্ত কেমন করে শুদ্ধ করেছে, কত বড় উদারতা, কতখানি মহত্ব সে অর্জন করেছে, তার পরিচয় তো তুমি পেয়েছো বন্ধু। ও চিত্তশুদ্ধির ও উদারতার মহত্বের কোনো মূল্য নেই আনন্দ। ওসব ওর মনের খেয়াল। কোথায় একটা আঘাত পেয়েছে আর সেই আঘাতের বেদনা ভুলে থাকার জন্যে মানুষের উচ্চ প্রবৃত্তিগুলোর নকল করে যাচ্ছে। একবার যে ভুল করবে সারাটা জীবন কি তার জন্য তাকে দগ্ধে দগ্ধে মরতে হবে? তাই তো হয় আনন্দ, তাই তো হয়। আগুনে হাত দিলে হাত পড়ে, সাপকে বুকে নিলে সে দংশন করে। বুদ্ধিমান মানুষ তাই তো আগুনে হাত দেয় না, সাপকে বুকে নেয় না। মমতা তার স্বামীর কাছে বিশ্বাসন্ত্রী হয়েছে, তাকে কে বিশ্বাস করতে পারে? তুমিই না একদিন বলেছিলে যে পুরুষ নারীর মিলন তুমি চাও, কিন্তু বিবাহ চাও না। অথচ বিবাহ বন্ধন ছিন্ন করেছে বলেই মমতাকে তুমি মার্জনা করতে পারছো না। আজও আমি সেই কথাই বলি, বিবাহ বন্ধন ছিন্ন করেছে বলেই মমতার প্রতি আমি বিরূপ নই। বিশ্বাস ভঙ্গ করেছে, সেই তার অপরাধ। মমতার করুণা আবার হল ঘরে প্রবেশ করল। সকলে চুপ করে দাঁড়িয়ে রইল। কমল, বিদায় দাও। কমল ছুটে গিয়ে তার গলা জড়িয়ে ধরল। আমায় কোনো অনুরোধ করো না কমল। পতিতার যদি আশীর্বাদ করার অধিকার থাকে তাহলে আশীর্বাদ করছি। সুখী হও, সুখী হও মা, সুখী হও। দাদামশাই এসে কমলকে ছাড়িয়ে সরিয়ে নিলেন। মমতা দাদামশাইকে প্রণাম করল। কমলকে কলুষিত করতে আসিনি, এসেছিলুম তাকে রক্ষা করতে। এই কথাটাই শুধু আপনি বিশ্বাস করবেন। আশীর্বাদ করি, শান্তি লাভ করো। আপনি আমায় পাঁক থেকে টেনে তুলেছেন। আপনার দয়া আমি ভুলতে পারবো না। বিদায় দিন। আমার কাছে কেন বিদায় চাইছো? এই বুড়ো বয়সে মা ছেড়ে তো আমি থাকতে পারবো না। সংসার তোমাকে অপ্রয়োজনীয় মনে করে, কিন্তু সন্তানের কাছে মা তো অপ্রয়োজনীয় নয়। আনন্দ, জানি বন্ধু তুমি কি বলতে চাও। তোমার বন্ধুত্বের প্রতি আমার শ্রদ্ধা আছে, কিন্তু আমার এই মায়ের প্রতিও আমার কর্তব্য রয়েছে। আর সেই কর্তব্য পালন করতে যদি তোমার বন্ধুত্ব আমায় হারাতে হয়, সে আঘাতও যদি সইতে হয়, আমি তা সইব, হাসি মুখেই সইব। সংসারে তোমার কমল আছে, কিন্তু এই মা ছাড়া আমার যে আর কেউ নেই। এসো মা, এসো। আনন্দময় মমতার হাত ধরে বাইরে চলে গেল। করুণাও সঙ্গে সঙ্গে চলল। তারা ঘরের বাইরে গেলে কমল ছুটে গিয়ে দরজার কাছে দাঁড়ালো। দাদামশাই উত্তেজিত হয়ে ঘরময় ঘুরতে লাগলেন। কমল ফিরে এসে সোফায় বসল। দাদামশাই চেয়ারে বসলেন। দুজনে দুজনার মুখের দিকে তাকিয়ে রইলেন। অনেকক্ষণ পর দাদামশাই নীরবতা ভাঙলেন। কমল, তোর পিতাকে মার্জনা করতে পারিস? কি বলছেন আপনি দাদামশাই? চেষ্টা কর, চেষ্টা কর। তাকে মার্জনা করে তুই তার কাছে চলে যা।
আমি তোর পিতার হাতেই তোর সম্পত্তির ভার দেব। আনন্দ চলে গেল, এবার তুইও যা। একা আমি চিরবিস্মৃতির মাঝে ডুবে যাই। কমল উঠে দাদামশাইয়ের কাছে গেল এবং তার পিঠের ওপর ভর দিয়ে কাঁধে মাথা রাখল। দাদামশাই, আপনার পাইপটা এনে দেব? দাদামশাই কমলকে কাছে টেনে নিয়ে পরম আদরে তার মাথায় চুম্বন করলেন। কমল, দিদি সর্বস্ব আমার। শুনছিলেন কেয়ার অফ কাহিনীর বিশেষ নিবেদন শচীন্দ্রনাথ সেনগুপ্তর কলমে রক্ত কমল দ্বিতীয় তথা অন্তিম পর্ব। আজকের গল্প পাঠে কৌশিক ব্যানার্জি, কমলের চরিত্রে তানিশা দাস, দাদামশাইয়ের চরিত্রে উৎপল সরকার, পতিত প্রসন্ন চরিত্রে কুন্তল ভট্টাচার্য, করুণার চরিত্রে বরষা কর্মকার, মমতার চরিত্রে সঙ্গীতা গাঙ্গুলি, আনন্দময়ের চরিত্রে সায়নদীপ ব্যানার্জি। আজকের গল্পের শব্দ সংযোজনে প্রিয়াঙ্কা কুন্ডু, গল্পের আবহ নির্মাণে শুভজিৎ বটব্যাল, গল্পের প্রচ্ছদ নির্মাণে সূর্য এবং সমগ্র পর্ব পরিচালনা ও প্রযোজনায় টিম কেয়ার অফ কাহিনী। আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট করে। গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজ তাহলে এ পর্যন্তই। শুনতে থাকুন, গল্পে থাকুন। শুভরাত্রি।